হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস ইউটিউব চ্যানেল ওয়ান্স অ্যাগেন। তোমরা জানো যে আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল সম্পর্কে পড়ছিলাম এবং ইলেকট্রিক পোটেনশিয়ালের একটা ক্লাস আমাদের অলরেডি হয়ে গেছে। আজকে আমরা সেকেন্ড ক্লাসের দিকে যাব। তো লাস্ট ক্লাসে আমি যেটা ডিসকাস করেছিলাম সুষমভাবে আহিত রিংয়ের অক্ষের উপর তড়িৎ বিভব নির্ণয়, এবং সেখান থেকেই বেসিক্যালি আমি কন্টিনিউ করব। ওকে, তো দেখো বেসিক্যালি তোমরা জানো যে আমি ক্লাস 11 এবং 12-এর জন্য পুরো সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 পড়াচ্ছি এই চ্যানেলে। তো তোমরা অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তোমরা অবশ্যই বেল আইকনটা ক্লিক করবে যাতে নতুন ভিডিওগুলো তোমাদের কাছে অ্যাজ এ নোটিফিকেশন পৌঁছে যায়। আর তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা প্লেলিস্টে গিয়ে পরপর দেখতে পারবে। যেমন ধরো কেউ ইলেকট্রিক পোটেনশিয়াল প্রথম শুরু করছে, আজকের ক্লাসটাতে একটু অসুবিধা হতে পারে, তাহলে কি করবে, তোমরা আগের ক্লাসের যে ভিডিওটা রয়েছে সেটা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। বা যে কোনো চ্যাপ্টার প্রথম থেকে আমরা একদম ইলেকট্রিক চার্জ এবং প্রপার্টি থেকে পড়াতে শুরু করেছি এবং সেখান থেকে রয়েছে। ওকে, তো চলো আজকে বেসিক্যালি আমরা যেটা পড়বো যে সুষমভাবে আহিত রিংয়ের অক্ষের উপর তড়িৎ ক্ষেত্র পাবো, যেটা আমি পড়েছিলাম লাস্ট ক্লাসে, সেখান থেকে আমরা একটু কন্টিনিউ করার চেষ্টা করি। ওকে, তো দেখো বিষয়টা কীরকম না, বিষয়টা হচ্ছে যে যদি আমাদের কাছে একটা রিং থাকে, ওকে, তো সেই রিংয়ের অক্ষের উপরে আমরা তড়িৎ ক্ষেত্র পাবো বলে নির্ণয় করব। ওকে, তাহলে দেখো নির্ণয় করেছি অলরেডি, আমি রেজাল্ট জাস্ট লিখবো এবং সেখান থেকে আমরা কন্টিনিউ করবো। যদি একটা রিং থাকে মনে করো, আর রিংয়ের অক্ষের উপরে এক্স ডিস্টেন্সে আমরা যদি বলি যে এইখানে একটা পয়েন্ট রয়েছে, সেই পি পয়েন্ট, হ্যাঁ, আর যেখানে হচ্ছে যে এই রিংটার ব্যাসার্ধ আমরা ক্যাপিটাল আর ধরেছিলাম, আর যদি মনে করা হয় রিংটাকে ক্যাপিটাল কিউ আধান রয়েছে, তাহলে আমরা দেখেছিলাম যে এইখানে যে ইলেকট্রিক পোটেনশিয়ালটা হচ্ছে, সেই পোটেনশিয়ালটা ভিগুলো আমরা পেয়েছিলাম, যেটা হচ্ছে যে 1/4πε0 ইন্টু কিউ আপন √r² + x²। এই এক্সপ্রেশনটা আমি আগের দিনে প্রমাণ করেছিলাম, সিম্পল ইন্টিগ্রেশন করে হয়ে যাবে, কারণ এই ডিস্টেন্সটা তোমরা বুঝতে পারছো যে √r² + x², এবং এর যেহেতু স্কেলার কোয়ান্টিটি পোটেনশিয়াল, কাজে এই যে এর প্রমাণটা যেটা খুবই ইজি হয়ে যায়, মানে এই এক্সপ্রেশনটা খুবই ইজি হয়ে যায়। এবার দেখো এটা তো যে কোনো বিন্দুতে এক্স অক্ষ বরাবর, যদি মনে করো আমরা বলি যে একদম সেন্টারে কত হবে, দেখো সেন্টারে কত হবে মানে অ্যাট x=0 যদি বলি, দেখো অ্যাট x=0তে মানে একদম কেন্দ্রে কত হবে, এখানে যদি 0 বসিয়ে দিই তাহলে দেখো v হয়ে যাবে 1/4πε0 ইন্টু সিম্পল q/r, কারণ এক্সটা 0 হয়ে গেছে, √r² মানে r, q/r, এবং এইটা কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু। এবং সব 0 কোথায় হবে, ইনফাইনাইটে গিয়ে 0 হবে, ভেবে দেখো ইনফাইনাইটে গিয়ে এটা কিন্তু 0 হবে। এক্স যদি ইনফাইনাইট হয় তাহলে 0 ম্যাক্সিমাম এখানে। আর কোথায় 0 হতে পারে, পোটেনশিয়াল কোথায় 0 হতে পারে বলো, এক্সপ্রেশনটা দেখে কি মনে হচ্ছে, একমাত্র পোটেনশিয়াল যদি কোথাও 0 হয় তাহলে সেটা ইনফাইনাইটে 0 হবে। আর x=0 মানে সেন্টারে তো 0 হচ্ছে না, তাহলে ইনফাইনাইটে গিয়ে 0 হবে, সেন্টারে গিয়ে সেন্টারে ম্যাক্সিমাম, ভেবে দেখো সেন্টারে ম্যাক্সিমাম, তাহলে যেমন প্লাস ইনফাইনাইটে 0 হবে তখন মাইনাস ইনফাইনাইটে 0 হবে। তাহলে দেখো এর গ্রাফটা বা লেখচিত্রটা আমি কীরকমভাবে আঁকবো, যদি ভি ভার্সেস এক্স লেখচিত্র আমরা অঙ্কন করি, মনে করো যদি ভি ভার্সেস এক্স লেখচিত্র আমরা অঙ্কন করি, ওকে, এইটা মনে করো আমি বলছি যে এইটা হচ্ছে x=0 পয়েন্ট, এটা হচ্ছে কি না x= এইটা আমরা ধরে নিচ্ছি, সাপোজ মনে করো যে x=0 পয়েন্ট। ওকে, তাহলে এইটা যদি আমাদের x=0 পয়েন্ট হয়, ভেবে দেখো তাহলে x=0তে কি ম্যাক্সিমাম, এটা কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু, এটা খেয়াল রাখবে, এটা হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে দেখো এখানে যদি ম্যাক্সিমাম হয়, এবারে প্লাস ইনফাইনাইট টু 0 মাইনাস ইনফাইনাইট টু 0, তার মানে লেখচিত্রটা এরম টাইপের হবে, ওকে। তাহলে দেখো এই বরাবর যদি ভি থাকে আর এইবারে যদি এক্স থাকে, তাহলে ভি ভার্সেস এক্স লেখচিত্র কিন্তু এরকম হবে। এই লেখচিত্রটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, এবং সেন্টারে আমাদের পোটেনশিয়াল কত হচ্ছে এই এক্সপ্রেশনটাও খুব ইম্পর্টেন্ট। ওকে, এবং ভি ভার্সেস এক্স মানে ডিস্টেন্সের সঙ্গে সঙ্গে কীভাবে ভেরি করবে, ইনফাইনাইটে 0, প্লাস ইনফাইনাইটে 0, মাইনাস ইনফাইনাইটে 0, আর ম্যাক্সিমাম হচ্ছে x=0তে, কারণ দেখো এইটা হচ্ছে সবচেয়ে বেশি মান। এইদিকেও এক্স যত বাড়বে তত ভি কমবে, এদিকেও এক্স যত বাড়বে তত ভি কমবে। ওকে, আশা করি বিষয়টা ক্লিয়ার। সিম্পল এটা থেকে আমরা একটা কোয়েশ্চেন করবো, তারপর আমরা নেক্সট টপিকে যাব। ওকে, তো দেখো আমি যে কোয়েশ্চেনটা এখানে নিয়েছি, সেই কোয়েশ্চেনটা বেসিক্যালি কি না, কোয়েশ্চেনটা হচ্ছে বলছে যে একটি ধাতব তারকে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার রিংয়ে পরিণত করা হলো এবং 200 মাইক্রোকুলম আধান দেওয়া হলো। তাহলে এর ব্যাসার্ধ কত, আর হচ্ছে যে 10 সেন্টিমিটার, তো একে যদি আমরা মিটারে নিয়ে যাই দেখো তাহলে কত হবে বলো, 0.1 মিটার হয়ে যাবে, 0.1 মিটার। এবার দেখো বলছে যে আধান কত দেওয়া হয়েছে, কিউ 200 মাইক্রোকুলম, তাহলে 200 মাইক্রোকুলম যদি তোমরা কুলম্বে নিয়ে যাও তাহলে কত হবে, 200 ইন্টু 10⁻⁻6 কুলম। ওকে, তাহলে দেখো আধানটা যদি সুষমভাবে বন্টিত থাকে তাহলে কেন্দ্রের বিভব কত, রিংয়ের কেন্দ্রের বিভব এখনই নির্ণয় করলাম, দেখো এখনই নির্ণয় করেছি আমরা, এই এক্সপ্রেশনটা ইউজ করবো কেন্দ্রের বিভব। তাহলে কেন্দ্রে যদি হয় তাহলে ভি ইকুয়াল টু হয়ে যাবে, দেখো ভি ইকুয়াল টু হয়ে যাবে সিম্পল 1/4πε0 ইন্টু q/r। তাহলে 1/4πε0 এর ভ্যালু কত, 9 ইন্টু 10⁹, কিউ আমাদের এখানে গিভেন আছে 200 ইন্টু 10⁻⁻6, বা এটা সিম্পল বলতে পারি 2 ইন্টু 10⁻⁻4, দুটো 0 এখানে কনজিউমড হয়ে যাবে,
ডিভাইড বাই হচ্ছে যে 0.1, 0.1 মানে 10 টু দ্য পাওয়ার -1, সেটা উপর গেলে 10 টু দ্য পাওয়ার +1 হয়ে যাবে। তাহলে +1 মানে হচ্ছে যে এটা 10, 10 - 4 মানে 6, তাহলে 18 ইন্টু 10 টু দ্য পাওয়ার -6। ওকে, এইটা হয়ে যাবে এত ভোল্ট, এইটা হয়ে যাবে পোটেনশিয়াল কেন্দ্রে। ওকে, তো এরকমভাবে কিন্তু তোমরা ইজিলি কোয়েশ্চেন করতে পারবে যদি তোমাদের ফর্মুলাগুলো একটু বুঝে রাখো। ওকে, তো চলো আমরা নেক্সট টপিকের দিকে যাই। নেক্সট টপিক আমরা কি বলছি, সুষমভাবে আহিত গোলীয় খোলকের বাইরে এবং ভেতরে তড়িৎ বিভব কত। যদি আমরা একটা গোলীয় খোলকের কথা বলি, হ্যাঁ, এবং সেটা সুষমভাবে আহিত থাকে, সুষমভাবে আহিত মানে বুঝতেই পারছো গোলীয় খোলক সুষমভাবে যদি আহিত থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কি হবে বলো, গোলীয় খোলক যদি সুষমভাবে আহিত থাকে তাহলে দেখো সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে আমি এটা মনে হচ্ছে একটা গোলীয় খোলক রয়েছে সুষমভাবে আহিত, তার মানে এর আধান, এর পৃষ্ঠে এরকম আধান রয়েছে, পৃষ্ঠে আধান রয়েছে অবভিয়াসলি সুষমভাবে বণ্টিত, এবং সেই আধানটা আমি ধরে নিচ্ছি কিউ, কত ধরবো কিউ। ওকে, এবার দেখো এইটা যদি সেন্টার হয়, ওকে, এর মনে করো রেডিয়াস হচ্ছে যে ক্যাপিটাল আর। আমাকে বাইরে এবং ভেতরে দুটো পয়েন্টে নির্ণয় করতে হবে। আমি একটা পয়েন্ট হচ্ছে এইখানে মনে করো বাইরে একটা পয়েন্ট রয়েছে পি, যার ডিস্টেন্স হচ্ছে যে স্মল আর। তার মানে সেক্ষেত্রে আমি বলতে পারি পয়েন্ট নাম্বার 1 আমাদের যেটা হচ্ছে স্মল আর হচ্ছে যে গ্রেটার দেন ক্যাপিটাল আর। তাহলে স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল আর এর জন্য কি হবে, ভেরি সিম্পল, যেহেতু দেখো এটা একটা সুষমভাবে বণ্টিত আছে, তাহলে এই আধানটাকে আমরা বলতে পারি যে আধানটা সেন্টারে রয়েছে। ভালো করে বুঝো, আমরা ভাবতে পারি যে আধানটা সেন্টার রয়েছে মানে এটা সেন্টার অফ চার্জ ভাবতে পারি। তাহলে কিউ আধান থেকে এই পি পয়েন্টে কি একটা বিন্দু আধানের মতো কাজ করবে। তাহলে সেক্ষেত্রে ওইখানে যে পোটেনশিয়ালটা হবে দেখো সেই ভি ইকুয়াল টু হয়ে যাবে সিম্পল 1/4πε0 ইন্টু কিউ বাই আর। সিম্পল হয়ে যাবে, প্রমাণও করা যাবে ইন্টিগ্রেশন করে। যে ডেফিনেশনটা আমাদের যে বেসিক ডেফিনেশন ছিল ভি ইকুয়াল টু -ইনফাইনাইট টু আর ই ডট ডিআর, এই এক্সপ্রেশনটা থেকেও করা যাবে। কিন্তু আমি এই এক্সপ্রেশনটা থেকে প্রমাণ করতে চাইছি না, কারণ আননেসেসারি ক্যালকুলেশন বাড়িয়ে লাভ নেই। তার কারণ কি, তোমাদের এক্ষেত্রে যেহেতু পরীক্ষাটা এমসিকিউ পরীক্ষা হবে, সেক্ষেত্রে আমরা মেন ফোকাস কোনখানে করছি যে কিভাবে আমরা রেজাল্টটাকে ডাইরেক্ট পৌঁছাতে পারবো তাড়াতাড়ি। এক একটা প্রুফ দেখো কখনো কখনো কি হয়, যদি ডেরিভেশন থাকে সেক্ষেত্রে কিন্তু প্রুফটা আমাদেরকে করতে হয়, কিন্তু আমি সেই প্রুফগুলোর উপরে গুরুত্ব দেবো যে প্রুফগুলো না করলে অঙ্কে অসুবিধা হতে পারে। যে প্রুফটা না করলে অঙ্কে তেমন কোনো অসুবিধা হবে না, সেই প্রুফটা কিন্তু আমি করাচ্ছি না। তো এইটা দেখো, এইটা প্রুফ করার এইভাবে প্রুফ করার প্রয়োজনও নেই, এখানে অ্যাডভান্স লেভেল হলে কিন্তু করতে হবে, কারণ সেক্ষেত্রে কিন্তু এই প্রুফটার মাধ্যমে অঙ্ক আসতে পারে। তো যেহেতু আমরা শুধুমাত্র বোর্ড এক্সামের জন্য পড়ছি এখানে, মানে বিশেষ করে আমরা যেই মেন অবধি পড়ছি, যেই অ্যাডভান্স তো যাচ্ছি না, ওইটা যেই অ্যাডভান্সের ক্ষেত্রে কাজ হবে। মানে বোর্ড এক্সাম এবং নিট যেই মেন, যেই অ্যাডভান্স তো আমি কভার করছি না অবশ্যই, এবং যেটুকু এর মধ্যে আছে সেটুকু কভার করছি। তো তাই জন্য আমি বলছি যে আননেসেসারি যে বড় ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটা করি, প্রমাণটা করি, তেমন কিছু ফায়দা নেই। তাহলে আমি যদি বলি যে এইখানে আমরা যদি এইভাবে ভাবি, এটা উল্টো দিক থেকে ভেবে দেখো যে এই পুরো চার্জটা যদি সেন্টারে কেন্দ্রীভূত থাকে, কেন্দ্রীভূত থাকে, তাহলে সেখান থেকে তো আর ডিস্টেন্সে, সেখান থেকে আর ডিস্টেন্সটা ভেরি ইজিলি আমরা বলতে পারি যে যার পোটেনশিয়ালটা হয় ভি ইকুয়াল টু 1/4πε0 ইন্টু কিউ বাই আর। এখন ঘটনা হচ্ছে তোমরা বলবে যে স্যার তাহলে এইখানে কি হবে পোটেনশিয়াল, এইখানে ভেতরে কি হবে পোটেনশিয়াল। ভেতরে দেখো পোটেনশিয়াল হচ্ছে যে একটা যদি গোলীয় খোলক সুষমভাবে আহিত থাকে তার ভেতরে পোটেনশিয়াল সবসময় কনস্ট্যান্ট হয়, কারণ ইলেকট্রিক ফিল্ড হচ্ছে যে জিরো, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে যে ভেতরে জিরো, তাহলে পোটেনশিয়াল কি হবে কনস্ট্যান্ট হবে। ফিল্ড পোটেনশিয়াল রিলেশনটা যখন আমরা পড়বো আরো ভালোভাবে বুঝতে পারবো। আপাতত তোমরা এইটুকু মনে রাখো যে ভেতরে পোটেনশিয়াল কনস্ট্যান্ট হবে, এবং ভেতরে যে পোটেনশিয়ালটা হবে সেটা সারফেসের যে পোটেনশিয়াল তার সঙ্গে সমান হবে। তাহলে সারফেসের পোটেনশিয়াল কত হবে দেখো, এট আর ইকুয়াল টু স্মল আর যদি বলি, যদি আমরা বলি যে আর ইকুয়াল টু স্মল আর, এই পোটেনশিয়ালটা কত হবে, তাহলে ভি ইকুয়াল টু হয়ে যাবে দেখো সিম্পল 1/4πε0 ইন্টু কিউ অপর আর, ক্যাপিটাল আর হয়ে যাবে। তাহলে সেটা কোথায় হবে, সেটা স্মল আর ইকুয়াল টু আর মানে পৃষ্ঠে হবে, এটা পৃষ্ঠে বিভব হবে। কিন্তু ভেতরে কত হবে, ভেতরে ইনসাইড যদি আমরা বলি আর লেস দেন ক্যাপিটাল আর লেস দেন ক্যাপিটাল আর যদি বলি, মানে ভেতরে কোন একটা পয়েন্ট এইখানে দেখো প্রত্যেকটা পয়েন্টে ভেতরে আসলে প্রত্যেকটা পয়েন্টই বিভব সমান হবে, ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, এবং সেই ভ্যালুটা কত হবে না সারফেসে যে ভ্যালুটা হচ্ছে সেই ভ্যালুটাই সব জায়গায় হবে। এটাও প্রমাণ করা যাবে, কিন্তু আমি এই মুহূর্তে প্রমাণের দিকে যাচ্ছি না। ওকে, তাহলে সেক্ষেত্রে স্মল আর লেস দেন যদি ক্যাপিটাল আর হয়, তাহলে ভি ইকুয়াল টু আমরা কত বলবো, এই মানটাকেই বলবো বাস 1/4πε0 ইন্টু কিউ বাই আর, মানে পৃষ্ঠে দেখো সব চাইতে বেশি হবে এবং ভেতরে ওই মানটাই থাকবে, আর যত দূরে যাবে তত কি হবে কম হবে। তাহলে দেখো এই তিনটে রেজাল্ট আমরা মনে রাখবো বাস, বুঝে যাচ্ছে। তাহলে দেখো এবার যদি আমি গ্রাফটা ড্র করি, গ্রাফটা মনে করো যদি ড্র করি যে এই বরাবর রয়েছে মনে করো ভি আর এই বরাবর রয়েছে আর, আর এই পয়েন্ট এইখানটাতে আমরা একে বাউন্ডারিটা দিচ্ছি স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর। তাহলে স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর অবধি মানে ইনসাইডে কি হবে, একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে দেখো, এই কনস্ট্যান্ট ভ্যালুটা কত হচ্ছে যে এইটা, এই কনস্ট্যান্ট ভ্যালুটা থাকবে ভেতরে সব জায়গাতেই,
ভেতরে সব জায়গাতে এই ভ্যালুটা কনস্ট্যান্ট আছে। তারপরে কি হবে, যখন বাইরে মানে স্মল আর গ্রেটার দ্যান ক্যাপিটাল আর, তখন দেখো এই এক্সপ্রেশনটা হবে, মানে তখন দেখো কি হচ্ছে, ভি অ্যাকচুয়ালি প্রপোর্শনাল টু 1/r হয়ে যাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে গ্রাফটা কীরকম হবে, গ্রাফটা এইরকম হবে। তাহলে এই দিকের গ্রাফটা হচ্ছে যে ভি প্রপোর্শনাল টু 1/r, ভেতরের গ্রাফটা হচ্ছে যে ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। বুঝা গেল? তাহলে এইভাবে কিন্তু আমরা বুঝতে পারি বিষয়টাকে। ওকে, দেখো এটা আমরা প্রমাণও করতে পারতাম, কিন্তু আমি প্রমাণটা ইচ্ছে করেই করলাম না। তোমাদেরকে আমি একটু বিষয়টাকে হিন্টসটা দিচ্ছি কীভাবে প্রমাণটা করা যেতে পারে। আসলে আমারও মনটা মানছে না যতক্ষণ না আমি তোমাকে এক্সপ্লেন করছি ডিটেলস। জানা থাকলে এই বিষয়টা হয় প্রবলেম আর কি, যতক্ষণ না পুরো বিষয়টাকে এক্সপ্রেস করছি স্যাটিসফ্যাকশন আসে না। তো দেখো আমি একটু ব্যাপারটাকে বলেই নিই, ঠিক আছে? তো তাহলে দেখো আমি যদি বিষয়টাকে বলি যে কীভাবে এই প্রুফটা হচ্ছে, দেখো কীভাবে এই প্রুফটা হচ্ছে। তো যদি আমি ওই ডায়াগ্রামটাকে কপি করে নেক্সট পেজে নিয়ে যাই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এই ডায়াগ্রামটাকে আমি কপি করে নেক্সট পেজে নিয়ে গেলাম। ওকে, কপি টু কোন পেজটাকে নিয়ে যাবো বলো, এখানে তো জায়গাও নেই, রয়েছে এই পেজটাতে নিয়ে যাই। চলো তাহলে এই পেজটাকে আমরা কপি করে নিয়ে গেলাম। এবার দেখো আমি যেটা বলতে চাইছি যে আমরা কিন্তু ইলেকট্রিক ফিল্ড জানি। দেখো ইলেকট্রিক ফিল্ড আমরা অলরেডি গাউসের উপপাদ্য থেকে নির্ণয় করেছি যে গোলীয় খোলকের বাইরে যে ইলেকট্রিক ফিল্ড হয় সেই ইলেকট্রিক ফিল্ড কত হয় বলো, ই ইজুয়াল টু কত হয় বলো, গোলীয় খোলকের বাইরে যে ইলেকট্রিক ফিল্ড হয় ই ইজুয়াল টু আমরা জানি 1/4πε0 ইন্টু Q/r²। আর ভেতরে কত হয় বলো, ভেতরে ইলেকট্রিক ফিল্ড কত হয়, ভেতরে ইলেকট্রিক ফিল্ড ই ইজুয়াল টু 0 হয় গোলীয় খোলকের। তাহলে দেখো যদি আমরা বলি ভেতরে কোনো একটা বিন্দু রয়েছে, অর্থাৎ এরকম জায়গায় কোনো একটা বিন্দু রয়েছে, তাহলে কি, তাহলে ডেফিনেশন অনুযায়ী কি ইনফাইনাইট থেকে পৃষ্ঠ পর্যন্ত হবে, কারণ এই পুরো জায়গাটাতে ইলেকট্রিক ফিল্ডে কি অ্যাকচুয়ালি ভি কত হয়, দেখো ভি এর এক্সপ্রেশন অ্যাকচুয়ালি কি মাইনাস ইনফাইনাইট টু আর ই ডট ডিআর। ভেবে দেখো মাইনাস ইনফাইনাইট টু আর ই ডট ডিআর, কেসটা বুঝতে পারছো? এবার দেখো ইটা কি, ইটা তো আমরা যদি এইখান থেকে দেখুন ইনফাইনাইট থেকে যখন এই পয়েন্ট অবধি আসবো, এই পয়েন্টটা তো আর ধরেছি আমরা, তাহলে ইনফাইনাইট অবধি যখন এই ইনফাইনাইট থেকে যখন ওই পয়েন্টে আসবো তখন সমস্যাটা কি না, দুটো ইলেকট্রিক ফিল্ড আমাকে পেরোতে হচ্ছে। প্রথমত এই যে যেখানে ইটা লিখেছি এই ইটা কিন্তু একটা নয়, কারণ দেখো ইনফাইনাইট থেকে যদি আমরা এই পৃষ্ঠ পর্যন্ত বলি এইখানে কিন্তু ই ইজুয়াল টু আমরা জানি এইটা, আর এইখান থেকে যে এই ডিস্টেন্সটা অবধি আসবো, দেখো এইটুকু ডিস্টেন্সটা যেটা আসবো সেখানে তো ইলেকট্রিক ফিল্ড ই ইজুয়াল টু 0 না, ইলেকট্রিক ফিল্ড ই ইজুয়াল টু 0। তাহলে কি হবে, এইটা দুটো ভাগে ভাগ হবে, একটা হচ্ছে কি না মাইনাস ইনফাইনাইট টু স্মল আর ইন্টু ই ডট ডিআর, প্লাস কি হবে প্লাস প্লাস মাইনাস হবে, মানে প্লাস মাইনাস ইনফাইনাইট টু আর ই ডট সরি এখানে ক্যাপিটাল আর টু স্মল আর, ক্যাপিটাল আর টু স্মল আর, ইনফাইনাইট টু ক্যাপিটাল আর এটা হয়ে যাবে মাইনাস ক্যাপিটাল আর টু স্মল আর ই ডট ডিআর। আমি ভেঙেই করলাম, তাহলে মাইনাস ইনফাইনাইট টু আর ই ডট ডিআর, এই প্লাস মাইনাস মাইনাস আর টু আর ই ডট ডিআর। আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো ব্যাপারটা কি হচ্ছে বিষয়টা না, প্রথমে দেখো যখন ইনফাইনাইট থেকে ক্যাপিটাল আর মানে এই সেন্টার থেকে ডিস্টেন্স এই পয়েন্টটা অবধি কত ক্যাপিটাল আর, এই পয়েন্টটা কত ক্যাপিটাল আর, তাহলে ইনফাইনাইট থেকে ক্যাপিটাল আর পর্যন্ত এই ইলেকট্রিক ফিল্ডটা, আর যখনই ক্যাপিটাল আর থেকে স্মল আর পর্যন্ত আসছি মানে এইখানে যে ইলেকট্রিক ফিল্ড সেটা 0, তো তার মানে এই যে ইলেকট্রিক ফিল্ডটা দেখো ভেবে দেখো এই যে ইলেকট্রিক ফিল্ড এটা 0, টেস্টটা বুঝতে পারছো? তাহলে পড়ে থাকবে তো এইটাই, তাহলে এইটাই পড়ে থাকবে, তাহলে কত হবে মাইনাস সিম্পল ইনফাইনাইট টু আর ই ডট ডিআর। এবার দেখো যদি আমরা ই এর ভ্যালুটা এখানে বসিয়ে দিই, ই এর ভ্যালুটা যদি এখানে বসিয়ে ক্যালকুলেশন করি, ই এর ভ্যালু কত বাইরে, তাহলে ই ডট ডিআর ই আর ডিআর একই দিকে, তাহলে ই ডিআর cos 0 হয়ে যাবে, তাহলে মাইনাস ইনফাইনাইট টু আর ই ডিআর। ওকে, এবার ই এর ভ্যালুটা যদি বসিয়ে দিই তাহলে মাইনাস ইনফাইনাইট টু আর ই হচ্ছে কত 1/4πε0 Q/r² ইন্টু ডিআর। তাহলে Q/4πε0 যদি কথা বলি এটা কনস্ট্যান্ট, দেখো তাহলে এটা বাইরে চলে আসবে, তাহলে দেখো মাইনাস Q/4πε বাইরে লিখে দাও, ইন্টিগ্রেশনের মধ্যে ইনফাইনাইট টু ক্যাপিটাল আর dr/r², dr/r² মানে মাইনাস 1/r, তাহলে কত হবে মাইনাস Q/4πε0 ইন্টু ইন্টিগ্রেশনটা আমরা করে নিই এখানে, দেখো ইন্টিগ্রেশনটা যদি আমরা করি তাহলে এটা বেরোবে মাইনাস 1/r, ইন্টিগ্রেশনটা হয়ে যাবে ইনফাইনাইট টু ক্যাপিটাল আর, তাহলে মাইনাস ক্যাপিটাল আর মাইনাস 1/∞ হলে 0 হয়ে যাবে, সেই মাইনাসটা এই মাইনাসটার সঙ্গে কেটে যাবে, কত হয়ে যাবে 1/4πε0 ইন্টু Q/r।
বুঝতে পারলে? তাহলে দেখো ভেতরের পয়েন্টটা তো যখন নিচ্ছি কিউ বাই ক্যাপিটাল আরই আসবেই তো, কারণ এই ইলেকট্রিক ফিল্ডে জিরো না। তাহলে এই ইলেকট্রিক ফিল্ডে জিরো হওয়ার জন্য ক্যাপিটাল আর টু স্মল আর যে ইন্টিগ্রেশনটা করছি, দেখো এইখানে তো পোটেনশিয়ালটার কোনো কন্ট্রিবিউশনই নেই, ওই জন্য শুধু এই টার্মটাই কন্ট্রিবিউট করছে। বুঝতে পারছো তো বিষয়টা? আশা করি বোঝা গেছে। যদি তোমরা এটাকে মনে রাখতে না চাও কোনো চাপ নেই, এই বিষয়টাকে মনে রাখবে, তোমাদের জন্য এটি যথেষ্ট। এইটা কেন প্রয়োজন, যেই অ্যাডভান্সের ক্ষেত্রে কেন প্রয়োজন বলছি, যেই অ্যাডভান্স হয়তো এই কোয়েশ্চেনটা ডাইরেক্ট পড়বে না, কিন্তু এই ইলেকট্রিক ফিল্ডটা যদি চেঞ্জ করে দেয় মনে করো, তাহলে সেই অনুযায়ী ইন্টিগ্রেশনটা করতে হবে, সেই অনুযায়ী রেজাল্ট আসবে। ওখানে কি করে যে স্টেপগুলো সাহায্যে আমরা ডেরিভেশনগুলো করি সেই স্টেপগুলো সেম থাকে, কিন্তু ক্যালকুলেশনগুলো আলাদা করার জন্যে আমরা অ্যাকচুয়ালি থিওরিতে যেরকম ধরনের পড়ি সেইটাকে একটু একটু করে চেঞ্জ করে দেয়। মানে মনে করো সাপোজ বলে দিল যে এইখানে বাইরে ইলেকট্রিক ফিল্ডটা এজ এ ফাংশন অফ আর, যেটা 1/4π কিউ বাই আর স্কোয়ার আছে, সেটা কিউ আর হয়ে গেল। মনে করে বললো যে এখানে ইলেকট্রিক ফিল্ড ওরা এমনি দিয়ে দিল যে একটা ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু দেওয়া আছে কে আর, তখন দেখো এই ইন্টিগ্রেশনটা কাজ করবে, এই ই এর মানটা এখানে কিউ বাই আর স্কোয়ার বসবে না, ই আর হবে। তাহলে এইখানে যদি বাবা কে বাই আর স্কোয়ার না দিয়ে বলে দিল ই ইকুয়াল টু কে বাই আর কিউ আছে ভেতরে বাইরে ইলেকট্রিক ফিল্ডে, তো সেই অনুযায়ী ক্যালকুলেশন করো। ওই জন্য এই প্রসেসটা জানা খুব ইম্পর্টেন্ট যেই অ্যাডভান্সের ক্ষেত্রে, কিন্তু আপ টু যেই মেন এইখানটা থেকে কিন্তু কোয়েশ্চেন দেওয়ার সম্ভাবনা খুব কম, দিলেও ডাইরেক্ট এই কোয়েশ্চেনটাই দেবে, দেখো কোনো কিছু বিষয় আসবে না বলাটা খুব ভুল, পরীক্ষাতে সম্ভাবনা কম বলতে পারি, কারণ কোয়েশ্চেন তো এরকম ভাবে সিলেবাসে তো এরকম ভাবে লেখা নেই যে এর কোনো অ্যাপ্লিকেশন আসতে পারে না। আর যেই মেনে কখনো কখনো প্রিভিয়াস ইয়ার যে অ্যাডভান্সের কোয়েশ্চেন যে দেয় না এমনটাও নয়, কাজে তুমি পড়বে যত বেশি তত তোমার লাভ, কিন্তু ব্যাপার হচ্ছে যে আগে তো আমাকে বেসিক বিষয়টাকে ক্লিয়ার করতে হবে, তারপর তো আমি অ্যাডভান্স বিষয়গুলোতে যাবো। কি বলছি বুঝতে পারছো? তাহলে সেক্ষেত্রে আমরা এইটুকু বিষয় বুঝলেই যথেষ্ট। ঠিক আছে, এবারে চলো নেক্সট যাই। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে আমাদের কিন্তু অ্যাকর্ডিং টু সিলেবাস আমাদের দুটো বিষয় আছে, সেটা হচ্ছে একটা রিংয়ের ক্ষেত্রে আমরা বলতে পারি, একটা গোলীয় খোলক, এছাড়াও ডিস্কের ক্ষেত্রে হতে পারে, বুঝতে তো ইনফাইনাইট ওয়্যারের ক্ষেত্রে হতে পারে। তো সেগুলো আরও ডিটেলস ক্যালকুলেশন রয়েছে, সেই বড় বড় ক্যালকুলেশনগুলো আমাদের এইসব সিলেবাসের ক্ষেত্রে নেই। যেই মেন বা নেটের ক্ষেত্রে কিছু কিছু বিষয় আছে, সেগুলো আমি বলেছি যে পরে আমরা আলাদা ভিডিও করে একটা আলাদা প্লেলিস্ট করে সেগুলো পড়িয়ে দেবো। ওকে, তো আপাতত আমার মেন ফোকাস কি রয়েছে? মেন ফোকাস হচ্ছে বোর্ড এক্সাম, এই যে ভিডিও সিরিজগুলো যেগুলো চলছে বা লাইভ ক্লাস যেগুলো নিচ্ছি, কিন্তু ব্যাপার হচ্ছে কি না, যেটুকু বোর্ড এক্সামের জন্য যখন আমি পড়াচ্ছি তখন সেটা বোর্ড এক্সামের কথা ভেবে পড়াচ্ছি না, তার ফাউন্ডেশনটা আমি এমনভাবে তৈরি করার চেষ্টা করছি যাতে ওই পোর্শনটার যেই এবং নেট তোমার কভার হয়ে যায়, এবং তাতে 95% কভার হয়ে যাবে, যে একটু আধটু পড়ে থাকবে সেগুলো আমরা আলাদা করে কভার করতেই পারি। ওকে, বোঝা গেল বিষয়টা? আশা করি তোমাদের বোঝা গেছে। এবার দেখো যেটা বলা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর কোনো বিন্দু তড়িৎ বিভব। দেখো তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমরা নির্ণয় করেছি, লম্ব সমদ্বী খণ্ডকের উপর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমরা নির্ণয় করেছি। এখন আমরা তড়িৎ বিভব নির্ণয় করব বাস, কিন্তু ক্যালকুলেশন এখানে ভেরি সিম্পল হবে। তার কারণটা খুব স্বাভাবিক, বারবার আমি বলছি, এখানে হচ্ছে বিভব হচ্ছে যে স্কেলার কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটির ক্ষেত্রে স্কেলার যোগ বিয়োগ হবে, ভেক্টর যোগ বিয়োগ না হলে ক্যালকুলেশন ভেরি ইজি হয়ে যায়। বুঝতে পারছো? তাহলে দেখো আমরা তড়িৎ দ্বিমেরুর কথা আমরা জানি অলরেডি, আমরা তড়িৎ দ্বিমেরু সম্পর্কে অনেকবার বলেছি যে এদিকে একটা মাইনাস কিউ আধান আছে মনে করো, এদিকে একটা মনে করো প্লাস কিউ আধান আছে, এইটা হচ্ছে মিড পয়েন্ট, এই মিড পয়েন্টের সাপেক্ষে এই এল ডিস্টেন্স এদিকে আছে, এই এল ডিস্টেন্সে আছে। তাহলে আমাকে নির্ণয় করতে অক্ষের উপর কোনো বিন্দু তড়িৎ বিভব। তাহলে অক্ষের এখান থেকে মূল বিন্দু থেকে মনে করো বা মধ্যবিন্দু থেকে অক্ষের উপর একটা পয়েন্ট আছে পি, যার ডিস্টেন্স হচ্ছে যে আর। তাহলে এইখানে এই ডিস্টেন্সে, এই আর ডিস্টেন্সে আমাকে কি করতে হবে? পোটেনশিয়াল নির্ণয় করতে হবে। তাহলে এই আর বিন্দুটা, এই পি বিন্দুটা প্লাস কিউ থেকে যদি আমি ডিস্টেন্স বলি, তাহলে এইটুকু ডিস্টেন্স হবে যেটা হচ্ছে আর মাইনাস এল, আর যদি মাইনাস কিউ থেকে এই ডিস্টেন্সটা বলি যেটা হচ্ছে আর প্লাস এল। এটা আমরা অলরেডি এই ক্যালকুলেশনগুলো করেছি আমরা ইলেকট্রিক ফিল্ডে। কারণ দেখো এই পয়েন্টটার সাপেক্ষে যদি আমরা বলি, দেখো তাহলে এই পয়েন্ট পর্যন্ত কত হচ্ছে, এই পয়েন্ট পর্যন্ত আর তো আছে, তার সঙ্গে এল যুক্ত হবে, তাহলে আর প্লাস এল। আর এইটার ক্ষেত্রে দেখো এই পয়েন্টটা পর্যন্ত আর আছে, তার থেকে এই এলটা বিয়োগ করলে আর মাইনাস এল। ওকে, এবার দেখো পোটেনশিয়ালের ক্ষেত্রে কি হয়? পোটেনশিয়ালের ক্ষেত্রে সিম্পল যোগ হবে, এবং পোটেনশিয়ালের ক্ষেত্রে আমি বারবার বলেছি যে উইথ সাইন আমাকে সাবস্টিটিউট করতে হবে। যখন আমি আলাদা আলাদা পয়েন্টে টোটাল নেট পোটেনশিয়াল আমরা নেবো, তখন আমাকে কি করতে হবে? উইথ সাইন সাবস্টিটিউট করতে হবে। তাহলে দেখো প্লাস কিউর জন্য ওখানে যে মানে নেট পোটেনশিয়াল যেটা হবে ভি, সেটা হচ্ছে যে প্লাস কিউ আধানের জন্য যে ভি হবে আর মাইনাস কিউ আধানের জন্য যে ভি হবে, একটা যদি ভি প্লাস আর ভি মাইনাস বলি, দুটোর সাম হবে। তাহলে ভি প্লাসের জন্য কত হবে প্লাস কিউর জন্য? না ভেরি সিম্পল, 1/4πε0 ইন্টু কিউ বাই কত হচ্ছে আর মাইনাস এল ডিস্টেন্স জাস্ট, নয় কি? আর ভি মাইনাসের জন্য কত হবে? তাহলে মাইনাস হয়ে যাবে, কারণ এটা মাইনাস কিউ আধান আছে,
তাহলে 1/4 পাই এপসিলন নট ইন্টু কিউ বাই আর প্লাস এল। এইবার আমরা সিম্পল দেখো কিউ/4 পাই এপসিলন নটটাকে যদি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকলো, এই পাশে 1/r মাইনাস এল মাইনাস 1/r প্লাস এল। তাহলে আর প্লাস এল আর মাইনাস এল লসাগু হয়ে গেল, তাহলে হয়ে যাবে কিউ/4 পাই এপসিলন নট, লসাগু কি হবে আর প্লাস এল ইন্টু আর মাইনাস এল, আর মাইনাস এল। তাহলে উপরে কত হবে বলো, আর প্লাস এল মাইনাস আর মাইনাস এল। ওকে, তাহলে দেখো এটা হয়ে যাবে তোমার কিউ/4 পাই এপসিলন নট, আর এখানে আর প্লাস এল মাইনাস আর প্লাস এল, তাহলে আর আর কেটে গেলে 12 হলো, আর নিচে কি হবে বলো, আর প্লাস এল ইন্টু আর মাইনাস এল আছে, আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। তাহলে এইটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখে নিই, তাহলে আমরা দেখো ভি ইকুয়াল টু পেয়ে যাব 1/4 পাই এপসিলন নট ইন্টু 2QL ডিভাইডেড বাই কি পাবো, আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। ওকে, তাহলে এইটা হয়ে যাবে কিন্তু সেক্ষেত্রে ভি। তাহলে এটা যদি পি দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে ভি ইকুয়াল টু হয়ে যাবে দেখো 1/4 পাই এপসিলন নট ইন্টু পি বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। একই রকম ভাবে যদি আমরা শর্ট ডাইপোলের কথা বলি, যেরকম আগে বলেছিলাম যে ফর শর্ট ডাইপোল কি হবে, ফর শর্ট ডাইপোল মানে ক্ষুদ্র তড়িৎ দ্বিমেরুর জন্য আমরা আগেও বলেছিলাম যে সেক্ষেত্রে আমরা কি করি সবসময় আরটা হয়ে যায় ভেরি ভেরি গ্রেটার দেন এল, তাহলে শুধুমাত্র আর স্কোয়ারটাকে রাখবো, এল স্কোয়ারটাকে আমরা নেগলেক্ট করব। তাহলে সেক্ষেত্রে ভি হয়ে যাবে 1/4 পাই এপসিলন নট ইন্টু পি বাই আর স্কোয়ার। এটা হচ্ছে শর্ট ডাইপোলের ক্ষেত্রে, আর এটা হচ্ছে এনি জেনারেল, কিন্তু পয়েন্টটা কোথায় হবে, অক্ষের উপরে। বোঝা গেল? সিমিলারলি দেখো আমাকে লম্ব সমদ্বিখণ্ডকের উপরে নির্ণয় করতে হবে, যেমন আমরা নির্ণয় করেছিলাম তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্র প্রাবল্যের ক্ষেত্রে, তেমনি বিভবের ক্ষেত্র নির্ণয় করতে হবে। তাহলে দেখো তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে, তাহলে এই ক্ষেত্রে আমরা পয়েন্টটা কি হবে আমাদের, এটা যদি মাইনাস কিউ হয়, এটা যদি প্লাস কিউ হয়, এটা যদি মিড পয়েন্ট হয়, তাহলে মিড পয়েন্ট থেকে আমরা আর ডিস্টেন্সে এইখানে একটা জাস্ট পয়েন্ট বলছি পি। ওকে, এবার যদি পি পয়েন্টের যদি ডিস্টেন্স বলি, এইটাও এল হচ্ছে, তাহলে পি পয়েন্টের যে ডিস্টেন্স হবে সেটা হয়ে যাবে রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এবং এই দিকেও দেখো সেই পয়েন্টটা কিন্তু সেম হবে, যেটা হচ্ছে যে রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তাহলে দেখো পোটেনশিয়াল তো এই দুটো যোগ হবে না, ভি প্লাস আর ভি মাইনাস, তাহলে ভি ফাইনালি কত হবে দেখো না, ভি ফাইনালি হয়ে যাবে ভি প্লাস প্লাস ভি মাইনাস, তাহলে ভি প্লাস কত হবে না 1/4 পাই এপসিলন নট, ভি প্লাস হয়ে যাবে কিউ বাই দিস ডিস্টেন্স, তাহলে কিউ বাই হয়ে যাবে দেখো রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, মাইনাস আছে এখানে মাইনাস কিউ আছে, তাহলে এটা হয়ে যাবে 1/4 পাই এপসিলন নট ইন্টু কিউ বাই আর স্কোয়ার রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। মানে এইখানে মাইনাস বসেছিল, সেই মাইনাসটা এখানে চলে এসেছে, এই দুটোতে কেটে গেলে এখানে পয়েন্টটাতে পোটেনশিয়াল জিরো হয়ে গেল। এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয় যে দেখো এখানে কিন্তু ইলেকট্রিক ফিল্ড জিরো হয় না লম্ব সমদ্বিখণ্ডকের উপরে, কিন্তু পোটেনশিয়াল জিরো হয়, বাট ইলেকট্রিক ফিল্ড নট ইকুয়াল টু জিরো। এটা এমন একটা পয়েন্ট, এক্সাম্পল অনেক সময় কোশ্চেনে আমরা দিতে পারি যে এমন একটা পয়েন্ট বলো যেখানে ইলেকট্রিক ফিল্ড জিরো নয় কিন্তু পোটেনশিয়াল জিরো, সেটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকের উপর প্রত্যেকটা পয়েন্টেই হবে। যদি মনে করো আমরা এই পয়েন্টটাতে বলি তাও হবে, ভেবে দেখো, কারণ এই ডিস্টেন্সটা সেম হবে। যদি আমরা এই পয়েন্টে বলি তাও হবে, যদি এই পয়েন্টে বলি তাও হবে, তার মানে এই রেখাটার উপরে যে কোনো জায়গাতেই হবে। ওই জন্য এটাকে কি বলা হয়, সমবিভব রেখা। কি বলা হয় এই রেখাটাকে, এই রেখাটাকে বলা হয় সমবিভব রেখা, সরি শূন্য বিভব রেখা, জিরো পোটেনশিয়াল লাইন। কি বলা হয়, যদিও সমানই সমবিভব বলতে পারি, কিন্তু শূন্য বিভব রেখা বলবো আমরা, জিরো পোটেনশিয়াল লাইন। কি বলা হয়, জিরো পোটেনশিয়াল লাইন, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, জিরো পোটেনশিয়াল লাইন। এইটাকে দেখো আবার অন্যভাবে আমরা বলতে পারি যে যদি মনে করো এই রেখাটা বরাবর একটা সারফেসকে, একটা তলকে এই বরাবর রাখি, আমরা একটা তলকে যদি এই বরাবর রাখি, তাহলে এই তলটার উপরেও দেখো প্রত্যেকটা পয়েন্টে, এই তলটার উপরেও কিন্তু প্রত্যেকটা পয়েন্টে কি হবে, পোটেনশিয়াল জিরো হবে। তখন এটাকে কি বলা হবে, শূন্য বিভব তল। তখন এটাকে কি বলা হবে, শূন্য বিভব তল। ওকে, এই বিষয়গুলো কিন্তু একটু খেয়াল রাখবে। ওকে, তাহলে দেখো এটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় আমাদের কি ছিল, যেটা আমরা ইলেকট্রিক ফিল্ডের সময় বলেছিলাম যে জেনারেল পয়েন্টে, যদি এনি জেনারেল পয়েন্ট হয় সেখানে কি হবে দেখো, যে কোনো জেনারেল পয়েন্টে, এই প্রমাণটা একটু সমস্যা আছে, একটু বড় হয়, কিন্তু আমরা একটু অন্যভাবে এখানে প্রমাণটা করবো। তার কারণ হচ্ছে আমি আগেই বললাম যে আমাদের এইখানে প্রমাণগুলোর ক্ষেত্রে যে পরীক্ষার পারপাসে যে 3 নাম্বার আমার এখানে মিলবে না, একটা প্রমাণ যদি 3 মার্কস থাকে তাহলে সেই 3 মার্কস আমার মিলবে কি মিলবে না সেই অনুযায়ী কিন্তু আমি প্রমাণগুলো করানোর, মানে যেখানে যেখানে প্রয়োজন নেই করাবো না। তার কারণটা ভেরি সিম্পল, কারণ হচ্ছে আমার ওই রেজাল্টটা, এন্ড রেজাল্টটা খুব প্রয়োজন। কোন পদ দিয়ে এন্ড রেজাল্টে যাচ্ছে সেটা কিন্তু খুব একটা বেশি ডিপেন্ড করছে না। ওকে, অবশ্যই
যদি দেখো এই যে প্রমাণগুলো না, স্পেশালি ইন ইলেকট্রিক ডাইপোলের, এই ইলেকট্রিক ডাইপোলের জন্য ফিল্ড পোটেনশিয়ালের যে প্রমাণ মানে মেনি নাম্বার অফ ওয়েতে করা যায়, মেনি নাম্বার অফ ওয়েতে। আমি এখনই অন্ততপক্ষে 8-10 রকম পদ্ধতিতে করতে পারবো, কিন্তু ব্যাপার হচ্ছে যে তাতে তো অনেক সময় লেগে যাবে, সময় নষ্ট। কিন্তু দেখো তার মানে কিন্তু ওয়েস্ট নয়, মানে বিভিন্নভাবে যদি তুমি একটা বিষয়কে এক্সপ্লোর করো না, তখন কি হবে, সেই বিষয়টার সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিংটা আরো বেড়ে যায়। এই জন্য যেই অ্যাডভান্সের ক্ষেত্রে সবসময় বলা হয় যে তোমরা একটা প্রবলেমকে করতে পারছো কিনা তার থেকেও ইম্পর্টেন্ট একটা প্রবলেমকে কত রকম ভাবে করতে পারছো। যেই অ্যাডভান্সে অনেক সময় এমনও করানো হয় বাচ্চাদেরকে যে তাদেরকে কোয়েশ্চেন ফ্রেম করানো হয়, যে তোমাদেরকে আমরা বিভিন্ন ধরনের কতগুলো কোয়েশ্চেন করালাম, সেই রকম ধরনের তুমি আরো 50টা কোয়েশ্চেন সেট করো নিজের থেকে। তাহলে কি হবে, ওই বিষয়টাকে নিয়ে এক্সপ্লোর হবে। কারণ ওইখানে কিন্তু এরকম ভাবে পরপর গাঁতিয়ে কোয়েশ্চেন প্র্যাকটিস করে কিন্তু মানে ওখানে চান্স পাওয়া বা ওখানে কিন্তু ক্র্যাক করা খুব মুশকিল। তো ওখানে কিন্তু ইন্টারনালি তোমার যে ব্রেনের ডেভেলপমেন্ট সেটা কিন্তু হওয়া খুব জরুরি, বুঝতে পারছো? তাহলে দেখো এখানে আমরা যেটা বলবো যে তড়িৎ দ্বিমেরুর নিকটবর্তী কোনো বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয়, তড়িৎ দ্বিমেরুর নিকটবর্তী যে কোনো বিন্দুতে, মানে আর কমা থিটা বিন্দু নেবো। তাহলে দেখো যদি আমাদের কাছে একটা ডাইপোল থাকে, এটা মনে করো মাইনাস কিউ, এটা মনে করো প্লাস কিউ। তাহলে দেখো এইটা যদি মূল বিন্দু হয়, এই মানে মধ্যবিন্দু হয়, তাহলে এই বিন্দু থেকে আমরা এইখানে একটা পয়েন্ট নিচ্ছি পি, যেটা হচ্ছে আর কমা থিটা, এবং এই অ্যাঙ্গেলটা তাহলে থিটা হবে, এই ডিস্টেন্সটা আর হবে। এবার দেখো এখানে আমরা জানি যে ইলেকট্রিক ডাইপোলের যে অভিমুখ হয় সেটা এই বরাবর হয়। তাহলে এই বরাবর যদি পিটা থাকে, তাহলে এই পি এর দুটো উপাংশ এখানে আমরা আগেও আমরা করেছিলাম, এইদিকে হয়ে যাবে পি কস থিটা আর এই বরাবর হয়ে যাবে পি সাইন থিটা, পি সাইন থিটা। ওকে, তাহলে দেখো এই ডাইপোলটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নিয়েছিলাম, ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে করেছিলাম। এইখানে দেখো কি হবে, এই যে পি সাইন থিটা ডাইপোলটার জন্য দেখো এই বিন্দুটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকের উপরে বিন্দু। তাহলে পি সাইন থিটা এই উপাংশের জন্য এইখানে কোনো পোটেনশিয়াল পাওয়া যাবে না। একটু আগে আমরা দেখেছি যে তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে পোটেনশিয়াল 0 হয়, কারণ তুমি যদি ভেবে দেখো যে দেখো এই পি সাইন থিটার উপরে কিন্তু এটা লম্ব রয়েছে, এই আরটা। তাহলে এইখানে যে পয়েন্ট আছে লম্ব সমদ্বিখণ্ডকের উপরে পয়েন্ট, যেটা শূন্য বিভব রেখা পি সাইন থিটার জন্য, কিন্তু পি কস থিটার জন্য তো অক্ষের উপরে। তাহলে অক্ষের উপরে যে ভি এর এক্সপ্রেশন আমরা এখনই কি বললাম বলো, অক্ষের উপরে যে আমাদের ভি ছিল তার এক্সপ্রেশন কি ছিল না 1/4πε0 ইন্টু পি বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এটা ছিল। কিন্তু শর্ট ডাইপোলের ক্ষেত্রে, এটা আমরা শর্ট ডাইপোলের ক্ষেত্রে করছি, তাহলে শর্ট ডাইপোলের ক্ষেত্রে কি ছিল বলো, পি বাই আর স্কোয়ার, কি ছিল, সিম্পল পি বাই আর স্কোয়ার ছিল। এখন দেখো এখানে পি বলতে কি বোঝাচ্ছে, অক্ষের উপরে পি বলতে পি কস থিটা, তার মানে পি কস থিটা বাই আর স্কোয়ার। তাহলে ভেরি সিম্পল, দেখো ডাইরেক্ট আমরা রেজাল্টটা বুঝতে পারছি যে ভি ইকুয়াল টু হয়ে 1/4πε0 ইন্টু পি কস থিটা বাই আর স্কোয়ার। কিন্তু মনে করো এটি যদি 3 নম্বরের প্রমাণ পড়ে তখন কি এরকম ভাবে করা চলবে না, সেক্ষেত্রে আমি অন্যভাবে করাতাম। ঠিক আছে, তোমরা যদি নোটসটা দেখো আমার যেটা টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, নোটসটা দেখবে একটু অন্যভাবে করা আছে ডেরিভেশনটা, ঠিক আছে। কিন্তু আমাদের এখন ওটা প্রয়োজন নেই, তাই আমি এইভাবে বললাম। ওকে, এবার দেখো এটাকে আমি ডট প্রোডাক্টের আকারে প্রকাশ করতে পারি, কারণ ভি ইকুয়াল টু দেখো আমি এইভাবে লিখতে পারি যে 1/4πε0 পি কস থিটাকে আমরা লিখতে পারি পি ডট আর ক্যাপ ডিভাইড বাই আর স্কোয়ার। তাহলে পি ডট আর ক্যাপ মানে কি, পি ইন্টু 1 ইন্টু কস থিটা মানে পি কস থিটা। এই আর ক্যাপটা যদি আর ভেক্টর ডিভাইড বাই আর লিখো তাহলে ভেক্টর ফর্মও লিখতে পারবে, মানে ইউনিট ভেক্টর জায়গায় ভেক্টর দিয়ে যদি লিখতে চাও, আর ক্যাপ মানে কি আর ভেক্টর ডিভাইড বাই আর মড, তাহলে এখানটা আর কিউব হয়ে যাবে, এখানটা আর ভেক্টর হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে অনেক সময় এটা এইভাবেও লেখা থাকে, ঘাবড়ানোর কিছু নেই। ভাববে স্যার নিচে আর কিউব কি করে হয়ে গেল, আর কিউব আসলে না আর স্কোয়ারই বটে, একটা আর এই আর এর মধ্যে ঢুকে আছে, কারণ আর ভেক্টর মানে আর ইন্টু আর ক্যাপ। তো এইভাবেও লেখা যেতে পারে, এইভাবেও লেখা যেতে পারে। ওকে, তো এটা হচ্ছে যে কোনো বিন্দুতে আমরা বলতে পারি যে যে কোনো বিন্দুতে তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট, এই টপিকসে যেটা আমি এখন পড়াতে চাইছি এটা মোস্ট ইম্পর্টেন্ট টপিকস এই চ্যাপ্টারে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক। মানে এই টপিকটা থেকে কোশ্চেন আসবে না এটা হতেই পারে না, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক। যদি তোমরা আমাকে এক কথা জিজ্ঞেস করো যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক কি, তাহলে আমি বলবো যে এই টপিকসটা আমি অলরেডি পড়িয়ে ফেলেছি। তাহলে আমরা এইখানে কি করব না, এইখানে বেসিক্যালি আমরা ডিফারেন্সিয়াল ফর্মটা পড়বো, অবকলন রূপটা। ইন্টিগ্রেশন ফর্ম তো আমরা অলরেডি জানি, তোমরা দেখো ভি ইকুয়াল টু আমি এটা অলরেডি পড়িয়ে দিয়েছি, মাইনাস ইনফিনিটি টু আর ই ডট ডিআর। তো এইটা কি ফিল্ড পোটেনশিয়ালের মধ্যে রিলেশন নয়? এইটাই তো ফিল্ড পোটেনশিয়ালের মধ্যে রিলেশন, যদি ভেবে দেখো এইটাই তো ফিল্ড পোটেনশিয়ালের মধ্যে রিলেশন। কিন্তু এইখানে আমরা কি করবো, এখানে ফিল্ড পোটেনশিয়ালের মধ্যে ডিফারেন্সিয়াল ফর্মটা আমরা নির্ণয় করবো, ফিল্ড পোটেনশিয়ালের অবকলন রূপটা আমরা নির্ণয় করব। এই অবকলন রূপটা নির্ণয় করার জন্য বা এই অবকলন রূপটাকে ভালোভাবে বোঝার জন্য তোমাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের একটু কনসেপ্ট থাকতে হবে। সে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আসলে কি দেখো আমি একটু সামান্য বলছি। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অ্যাকচুয়ালি তোমাদের সিলেবাসে নেই,
তোমাদের ম্যাথমেটিক্সের সিলেবাসে নেই, অ্যাকচুয়ালি বিএসসি সিলেবাসে আছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, কিন্তু বিএসসি সিলেবাসে থাকলেও তার যে বেসিক বিষয়টা তোমাদেরকে একটু জানতে হবে, তা না হলে এইখান থেকে কিন্তু প্রবলেম করতে পারবে না। ওকে, কিন্তু বিএসসিতে আছে মানে ভয় পাওয়ার কিছু নেই। এইখানে আমাদের যেটুকু কাজে লাগবে সেটা আমাদের যেটা সিম্পল যে আমরা যে ডিফারেন্সিয়েশন করি, মানে টোটাল ডিফারেন্সিয়েশন যেটা করি তার থেকেও সহজ এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, তার থেকেও সহজ লাগবে। পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা কি বেসিক্যালি না, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন হচ্ছে যখন কোনো একটা ফাংশন এক্স এবং ওয়াই দুটোর ভেরিয়েবল থাকবে, বা এক্স ওয়াই জেড তিনটের ভেরিয়েবল থাকবে। যেমন ধরো তোমরা যে ডিফারেন্সিয়েশন গুলো করো, যে সাপোজ মনে করো এফ অফ এক্স ইকুয়াল টু আছে মনে করো এক্স স্কোয়ার, তাহলে আমরা কি জানি এখান থেকে যদি আমরা এফ ড্যাশ এক্স নির্ণয় করি, যেটাকে আমরা ডিএফ ডিএক্স এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, বা যদি মনে করো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার থাকে, তাহলে যেটাকে আমরা ডিওয়াই বাই ডিএক্স এইভাবে রিপ্রেজেন্ট করি ইকুয়াল টু এক্স স্কোয়ার 2x ডিফারেন্সিয়েশন, তাহলে এখানে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 2x, এইটা হচ্ছে টোটাল ডিফারেন্সিয়েশন। এবং টোটাল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যদি এমন হয় মনে করো এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ারের সঙ্গে আরো একটা ফাংশন থাকে, অন্য ফাংশন থাকে, মানে এফ অফ এক্স তো এক্স স্কোয়ার, কিন্তু এফ অফ এক্স না থেকে যদি মনে করো এফ অফ এক্স কমা ওয়াই থাকে ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে কি তোমরা করো না ডিফারেন্সিয়েশন? তাহলেও তোমরা ডিফারেন্সিয়েশন করেছো, কিন্তু সেই ডিফারেন্সিয়েশনটাতে কি হয়, যে তোমরা ওয়াই স্কোয়ারের যখন ডিফারেন্সিয়েশন করো তখন তোমরা কি লেখো যে ডিএফ বাই ডিএক্স, তোমরা যে এক্স এর সাপেক্ষে মনে করো ডিফারেন্সিয়েশন করছো, তাহলে তোমরা কি বলো যে এক্স স্কোয়ারটার জন্য হবে 2x আর ওয়াই স্কোয়ারটার জন্য হবে 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। ভালো করে ভেবে দেখো, তোমরা এইভাবে কিন্তু করো টোটাল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে। কিন্তু পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কি বলছে না, যখন আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশনটা করব, তখন সেখানে বাকি যে ভেরিয়েবলগুলো থাকবে সেগুলোকে আমরা কনস্ট্যান্ট ধরে নেব, ধরে নেব। মানে কি স্যার? মানে হচ্ছে মনে করো আমি এফ ইকুয়াল টু আমরা কি বলছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমি এটা সিম্পলিসিটির জন্য ব্র্যাকেটে এক্স ওয়াই লিখলাম না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বলছি যে যখন আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তখন আমরা ব্র্যাকেটে লিখে দেবো যে ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে কি? তাহলে এক্স স্কোয়ারের সিম্পল ডেফিনেশন হবে 2x, আর ওয়াই স্কোয়ারের যদি ডিফারেন্সিয়েশন বলি 0 হয়ে যাবে, কারণ ওয়াই তো কনস্ট্যান্ট বলে দিয়েছি। হ্যাঁ, এই যে আমরা যেটা লিখেছি এইভাবে ডিএফ বাই ডিএক্স এট কনস্ট্যান্ট ওয়াই, এটাকে সিম্বলিক্যালি আমরা এরকম ভাবে বলি ডেল এফ বাই ডেল এক্স সমান 2x। মানে আমি যদি ডিএফ বাই ডিএক্স ব্র্যাকেটে ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট লিখে দিই যা বোঝায়, আর যদি এটাকে ডেল দিয়ে রিপ্রেজেন্ট করি মানে ডেল এফ বাই ডেল এক্স বলি, তাহলে সেটা সেম বিষয়কে বোঝায়। মানে জাস্ট এটা একটা নোটেশন, এই বিষয়টার নোটেশন হচ্ছে এইভাবে আমরা লিখতে পারি ডেল এফ বাই ডেল এক্স ইকুয়াল টু 2x। তার মানে এখানে কি বোঝাচ্ছে যে যার সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশনটা করছি সেটা বাদ দিয়ে যে কোনো ভেরিয়েবল যদি থাকে সেটাকে আমরা কনস্ট্যান্ট ধরবো। বোঝা গেল বিষয়টা? মানে সেগুলোকে তোমরা অ্যাজ এ সংখ্যা হিসেবে ভাববে। মনে করো যদি 2 স্কোয়ার থাকতো তাহলে কি হতো? বোঝা গেল? তাহলে দেখো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এটা খুব একটা বেসিক বিষয়। দেখো আমি বারবার বলেছি যে আমাদের ফিজিক্সে কতটুকু ম্যাথমেটিক্স লাগবে সেটা সেই টপিক্সটা ডিমান্ড করবে। ইউ ক্যানট সে বিফোর ডুইং দিস টপিক্স যে কতটা ম্যাথমেটিক্স লাগবে। দ্য টপিক উইল ডিমান্ড হাউ মাচ ম্যাথমেটিক্স ইউ নিড। এবং আমি বারবার বলেছি দেখো 11-12 যদি আমরা ফিজিক্স পড়তে চাই, 11-12 ম্যাথমেটিক্স তো প্রয়োজন হয়ই, বিএসসি ম্যাথমেটিক্সও প্রয়োজন হতে পারে। কি বলছি বুঝতে পারছো? বিএসসি ম্যাথমেটিক্সও প্রয়োজন হতে পারে ফর আন্ডারস্ট্যান্ডিং পারপাস, যদিও খুবই সিম্পল বিষয় কিন্তু তোমাকে বুঝতে হবে। দেখো তাহলে স্যার যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার থাকে তাহলে ওয়াই জেড কনস্ট্যান্ট হবে। যদি মনে করো একটা ফাংশন থাকে এফ ইকুয়াল টু, ভেরি সিম্পল আমি বলছি, এফ ইকুয়াল টু মনে করো আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে স্যার যদি আমি ডিএফ বাই ডিএক্স করি তাহলে আমাকে বলতে হবে এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর আমাকে কি বলতে হবে জেড ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে সেটা ইকুয়াল টু কত হবে? সিম্পল 2x, কারণ ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ 0 আর জেড স্কোয়ার ডেরিভেটিভ 0, যেহেতু তুমি কনস্ট্যান্ট ধরেছি। তাহলে বলো এরকম লেখা সুবিধা নাকি ডাইরেক্ট এই লেখাটা সুবিধা? ডেল এফ বাই ডেল এক্স ইকুয়াল টু 2x প্লাস 0 প্লাস 0। তাহলে এইভাবে নোটেশনটা লেখা সুবিধা নয়? তাহলে এইখানে দেখো বারবার লিখতে হচ্ছে, তাই জন্য আমরা এরকম ভাবে লিখবো। তাহলে মনে করো আমার একটা ফাংশন আছে এফ ইকুয়াল টু, সাপোজ আমার মনে করো একসঙ্গে মিশে আছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস জেড স্কোয়ার, তাহলে কি হবে? তাহলে বলো ডেল এফ বাই ডেল এক্স কি হবে? ডেল এফ বাই ডেল এক্স কি হবে? এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এক্স এর সাপেক্ষে ডিফারেন্স ওয়াই কনস্ট্যান্ট, তাহলে ওয়াইটা অ্যাজ ইট ইজ যেরকম আছে থাকবে, এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন করবো 2x প্লাস এখানে তো জেড একাই আছে তাহলে 0 হয়ে যাবে। তাহলে ভেরি সিম্পল হবে ডিফারেন্সিয়েশন 2xy। মানে এইটাকে একটা সংখ্যা আছে, মানে এক্স স্কোয়ার ইন্টু 3 থাকলে কি করতাম 3 ইন্টু 2x, 3x স্কোয়ার যদি থাকতাম যা হতো ওয়াই এক্স স্কোয়ারে তাই হবে, কারণ এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ। কিন্তু যদি এটা সেম বিষয়টাকে আমি যদি ওয়াই এর সাপেক্ষে বলতাম ডেরিভেটিভ করো ডেল এফ বাই ডেল ওয়াই,
তখন কি হতো এক্স স্কোয়ার ডেরিভেটিভ হতো, এক্স স্কোয়ারটা কনস্ট্যান্ট হিসেবে ভাবতাম, তাহলে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই এর ডেরিভেটিভ 1 প্লাস 0, তাহলে এটা সিম্পল এক্স স্কোয়ার অ্যান্সার হতো। সিম্পলি এটা যদি আমরা বলি যে ডেল এফ বাই ডেল জেড করো, তাহলে কি এইটা কনস্ট্যান্ট হয়ে যেত, তখন ডিফারেন্সিয়েশন হবে শুধুমাত্র এইটুকু, সরি এক্স ওয়াই কনস্ট্যান্ট হয়ে গেছে, ডিফারেন্সিয়েশন হবে জেড স্কোয়ার, মানে এক্স ওয়াই তো কনস্ট্যান্ট, তাহলে এক্স ওয়াই যদি কনস্ট্যান্ট হয় 0 প্লাস জেড স্কোয়ার ডিফারেন্সিয়েশন 2z, মানে যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হবে সেই ফাংশনটা বাদ দিয়ে বাকি যা থাকবে সেগুলোকে সংখ্যা ভাববে, তাহলেই ক্লিয়ার, তাহলে সমস্যা মিটে যাবে। আশা করি এইখানে অবধি ক্লিয়ার। এইবারে দেখো আমরা আমাদের মেন বিষয়টাতে যাব, এইবার আমরা মেন বিষয়টাতে যাব। ওকে, মেন বিষয়টা আমাদের কি ছিল? মেন বিষয়টা ছিল ভি ইকুয়াল টু দিস, ভি ইকুয়াল টু দিস। এখন দেখি যে ভি ইকুয়াল টু যেটা রয়েছে এইটাকে আমরা ডিফারেন্সিয়েশন ফর্মে নিয়ে যাব। তার জন্য আমরা যা করতে হয় সেটা করব এবং দেখা যাবে সেখানে এই পার্সিয়াল ডিফারেন্সিয়েশনটা অ্যারাইজ করবে। তো প্রথমে আমি বলছি যে ভি ইকুয়াল টু দিস, তাহলে উভয় পক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তো ডিভি ইকুয়াল টু ডিফারেন্সিয়েশন করলে ইন্টিগ্রেশনটা পালিয়ে যাবে মাইনাস ই ডট ডিআর, ভেরি সিম্পল। দিস ইজ আওয়ার ইকুয়েশন নাম্বার 1 বলতে পারি। তাহলে যেটা ভি লিখেছিলাম সেটা আমি ডিভির ফর্মে যদি লিখি আমাদের ইন্টিগ্রেশনটা দেওয়ার প্রয়োজন হবে না। এবার দেখো ই ভেক্টরকে যদি আমরা 3 ডাইমেনশন জিওমেট্রিক্যাল স্পেসে লিখি ইন টার্মস অফ কম্পোনেন্ট ফর্ম, তাহলে ই ভেক্টরকে আমরা কি বলতে পারি না, ই ভেক্টর ক্যান বি রিটেন এজ ex i cap প্লাস ey j cap প্লাস ez k cap, এইভাবে লিখতে পারি। সিমিলারলি আমরা dr ভেক্টরকে কিভাবে লিখতে পারি না, dx i cap প্লাস dy j cap প্লাস dz k cap, এইভাবে লিখতে পারি, পারি কি পারি না? এইভাবে লিখতে পারি। তাহলে এখন যদি দেখো, এখন যদি এইখানে এই বিষয়টাকে বসিয়ে দিই যেটা মাইনাস ই ডট ডিআর আছে, তাহলে ডিভি ইকুয়াল টু ফাইনালি কত হবে না, ডিভি ইকুয়াল টু ফাইনালি যেটা হবে মাইনাস ই এর মান আমরা কত বলছি ex i cap প্লাস ey j cap প্লাস প্লাস ez k cap ডট কি বলেছি dx i cap প্লাস dy j cap প্লাস dz k cap, এই ডট প্রোডাক্টটা আমাদেরকে করতে হবে i1 j1 k1, তাহলে আলটিমেটলি কি হবে বলতে কি মাইনাস ex dx মাইনাস ey dy মাইনাস ez dz, ভেরি সিম্পল ডট প্রোডাক্ট। দেখো এই মাইনাসটা তো সবার সঙ্গে গুণ হবে, এটা হচ্ছে ডিভি। এবার আমি বলছি আমার ডিভি বাই ডিএক্স দরকার এট কনস্ট্যান্ট ওয়াই জেড, বলো ডিভি বাই ডিএক্স এট কনস্ট্যান্ট ওয়াই জেড মানে কি ডেল ভি বাই ডেল এক্স, এইটাই আমি বোঝানোর চেষ্টা করছি। তার মানে কি ডেল ভি বাই ডেল এক্স, তাহলে ডেল ভি বাই ডেল এক্স যদি হয় তুমি ভেবে দেখো তাহলে শুধুমাত্র এই ডেরিভেটিভটা হবে, তাহলে মাইনাস ই এক্স অনলি, ডিএক্সটা ভাবতে পারে এদিকে চলে এসছে, তাহলে ডিভি ইকুয়াল টু মাইনাস ই এক্স, ডিএক্সটা দিকে নিয়ে এলে ডিভি বাই ডিএক্স, বাকি যে ডিওয়াই ডিজেড এগুলো কি জিরো হয়ে যাবে, কারণ ওয়াই এর সাপেক্ষে ওয়াই ডিওয়াই জিরো ওয়াই কনস্ট্যান্ট ডিজেডও জিরো, তাহলে এগুলো জিরো হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা সিম্পলি কি পাচ্ছি দেখো ডেল ভি ডেল এক্স ইকুয়াল টু ই এক্স, ডেল ভি ডেল এক্স ইকুয়াল টু মাইনাস ই এক্স, বা এইটাকে আমরা এইভাবে লিখতে পারি ই এক্স ইকুয়াল টু মাইনাস ডেল ভি ডেল এক্স, আমাদের ইচ্ছা। তাহলে দেখো এক্স কম্পোনেন্টটা আমরা পেয়ে গেলাম, এক্স বরাবর রিলেশনটা আমরা পেয়ে গেছি ই আর ভি এর মধ্যে। সিমিলারলি আমি এত সমস্ত আর মহাভারত নোটেশন না দিয়ে এখন যদি সিম্পল বলি ডেল ভি বাই ডেল ওয়াই, আশা করি তুমি বুঝতে পারছো, মানে হচ্ছে এক্স জেড কনস্ট্যান্ট, তার মানে শুধুমাত্র এই কম্পোনেন্ট আসবে মানে মাইনাস ই ওয়াই, তার মানে এইখান থেকে আমরা বলতে পারি যে ই ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ভি বাই ডেল ওয়াই। দিস ইজ জাস্ট ম্যাটার অফ নোটেশন, দিস ইজ জাস্ট ম্যাটার অফ নোটেশন, ঠিক আছে। সিমিলারলি দেখো যদি আমরা ডেল ভি বাই ডেল জেড বলি তাহলে কত হবে বলো, ডেল ভি বাই ডেল জেড কত হবে, তাহলে ওয়াই আর এক্স কনস্ট্যান্ট মানে ই জেড, দ্যাট ইজ মাইনাস ই জেড, তার মানে ই জেড ইকুয়াল টু কত হবে, ই জেড ইকুয়াল টু হবে মাইনাস ডেল ভি বাই ডেল জেড, মাইনাস ডেল ভি বাই ডেল জেড। তাহলে তুমি বলবে যদি মনে করো ফাংশনটা ভি এর ফাংশনটা যদি এক্স ওয়াই জেড এর ফাংশন না হয়ে সিম্পল মনে করো ভি এজ এ ফাংশন অফ এক্স ওয়াই অনলি, মনে করো ভিটা শুধুমাত্র এক্স এর ফাংশন, তখন তুমি ডেল ভি বাই ডেল এক্স লিখো আর ডিভি বাই ডিএক্স লিখো, একই তো হবে, কারণ আর তো কেউ নেই, তুমি পার্সিয়াল ডেরিভেটিভ করলেও যা আর টোটাল ডিফারেন্সিয়েশন করলেও তা। ওই জন্য ভি এজ এ ফাংশন অফ এক্স যদি অনলি থাকে, মানে কোশ্চেন যদি খুব সোজা কোশ্চেন করা হয় অনলি এজ এ ফাংশন অফ এক্স থাকে, তাহলে কিন্তু তুমি এই ডিফারেন্সটা বুঝতেই পারবে না, মানে তুমি এইটাই বুঝতে পারবে না যে আমি কোনটা বুঝতে পারলাম না। তার কারণ হচ্ছে যে যদি তোমাকে সবসময় এইটাই শেখানো হয় যে ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিএক্স, আর আমি যদি তোমাকে অঙ্কগুলো সবসময় এরকমই ভি এজ এ ফাংশন অফ এক্স থাকে ভিটা, তাহলে তুমি ডিভি বাই ডিএক্স করলেও যা আনসার আসবে আর ডেল ভি বাই ডেল এক্স করলেও তাই আনসার আসবে, তাহলে তুমি এইটাই বুঝতে পারবে না যে তুমি কোনটা বুঝতে পারোনি। কেসটা বুঝতে, এটা কিন্তু খুব জরুরি,
এইটা বোঝা খুব জরুরি যে আমি কোনটা বুঝতে পারিনি। এটাও অনেকের কনফিউশন, অনেকে বুঝতে পারে না, অনেক টিচার এমন ভাবে পড়িয়ে দেয় যে তোমাকে বুঝতেই দেবে না যে তুমি আসলে কোনটা বুঝতে পারবে না বা কোনটা বুঝতে পারোনি। বুঝতে পারছো তো? তাহলে কিন্তু খুব মুশকিল। তাহলে যদি আমরা আলাদা আলাদা কম্পোনেন্ট হিসেবে পুরো বিষয়টাকে করি, আমার কোশ্চেনটাও যদি এক্স ওয়াই জেড এর ফাংশনে দেয়, তখন তোমার পুরো বিষয়টা ক্লিয়ার হবে। আচ্ছা যাই হোক, এটা তো আলাদা বিষয় যে আমরা আলাদা আলাদা করে বের করে নিলাম, কম্পোনেন্ট ফর্মগুলো বের করে নিলাম। কিন্তু ভেক্টর ফর্মে কিভাবে লিখবো? ভেরি সিম্পল, কারণ ই ভেক্টর আমরা অলরেডি জানি, ই ভেক্টর আমরা অলরেডি জানি, ই এক্স আই ক্যাপ প্লাস ই ওয়াই জে ক্যাপ প্লাস ই জেড কে ক্যাপ অলরেডি আমরা জানি। তাহলে ই এক্স এর জায়গায় যদি মান বসে, ই এক্স মানে কত? মাইনাস ডেল ভি ডেল এক্স, তাহলে মাইনাস ডেল ভি ডেল এক্স আই ক্যাপ মাইনাস ডেল ভি ডেল ওয়াই জে ক্যাপ মাইনাস ডেল ভি ডেল জেড কে ক্যাপ। ভেবে দেখো, দিস ইজ ই ভেক্টর। ই ভেক্টর, এই ই ভেক্টরের মান তাহলে কত হবে? সিম্পল যদি ম্যাগনিটিউড বলি তাহলে আমরা লিখতে পারি না আই ক্যাপের সোয়াগের স্কোয়ার, জে ক্যাপের সোয়াগের স্কোয়ার এবং কে ক্যাপের সোয়াগের স্কোয়ার, সিম্পল ডেল ভি আপন ডেল এক্স এর হোল স্কোয়ার প্লাস ডেল ভি আপন ডেল ওয়াই এর হোল স্কোয়ার প্লাস ডেল ভি আপন ডেল জেড এর হোল স্কোয়ার। ওকে, আমি যদি আর ওয়ান স্টেপ আগে চলে যাই, এটাকে গ্রেডিয়েন্ট অফ ভি বলা হয়। যদি এটাকে আমরা এইভাবে লিখি, দেখো যদি এটা প্রয়োজন নেই, এটা আমি আননেসেসারি বলছি, মাইনাস ডেল ডেল এক্স মাইনাস ডেল ডেল ওয়াই মাইনাস ডেল ডেল জেড, এই মাইনাসটাকে কমন নিয়ে নাও, ঠিক আছে? ডেল ডেল এক্স আই ক্যাপ ডেল ডেল ওয়াই জে ক্যাপ ডেল ডেল জেড কে ক্যাপ আর ভিটাকে বাইরে রাখলাম, মানে এই পুরো অপারেটরটা ভি এর উপরে কাজ করছে। দেখো এই ভিটাকে এই সাইড রেখে দিয়েছে, ডেল ভি ডেল এক্স ডেল ভি ডেল ওয়াই ডেল ভি ডেল জেড। এইটাকে বলা হয়, এই যে এক্সপ্রেশনটাকে, এইটাকে ডেল দিয়ে প্রকাশ করা হয়, এটাকে বলা হয় গ্র্যাড ভি, গ্র্যাড ভি। আর যেহেতু মাইনাসটা আছে, মাইনাস ই ইকুয়াল টু মাইনাস গ্র্যাড ভি, এটা বিএসসি তে পড়ানো হয়, ঠিক আছে? জেনারেল নোটেশন। ভেক্টর ক্যালকুলাস বলে একটা আলাদা বিষয় আছে, সেই ভেক্টর ক্যালকুলাস, ভেক্টর ডিফারেন্সিয়েশন, ভেক্টর ইন্টিগ্রেশন। তো আমরা এই অত দূর যাব না, আমাদের জাস্ট এইখানে অবধি দরকার। এই নোটেশনটা আমাদের না জানলেও কোনো ক্ষতি নেই এখানে। এইটা বলে আমি কিছু বিশাল মহত্বের পরিচয় দিতে চাই না যে তোমাদের আমি বলে দিলাম দেখো ইজ ইকুয়াল টু মাইনাস গ্রেড ভি, কারণ এটা জেনে তোমার কিছু লাভ নেই। জাস্ট তুমি এইটুকু জানবে যে এইটা নোটেশনটা এইটা হয়, বাস। আর কিছু এখানে তুমি আর কিছু করতে পারবে না। তুমি এইটুকু জানলে তোমার যথেষ্ট যে ই ভেক্টর ইকুয়াল টু দিস, এইটা জানাটা খুব জরুরি। এবং এইখান থেকে দেখো ভেরি সিম্পল আমরা এই মানটা নির্ণয় করতে পারবো। আর যদি ভি এজ এ অনলি ফাংশন অফ এক্স থাকে, তাহলে এসব কিছুই দরকার হবে না, কারণ ই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ভি ডেল এক্স থেকে সব হয়ে যাবে, বা ডিভি ডি এক্স থেকে সব হয়ে যাবে। ওকে, তাহলে দেখো আমরা এখান থেকে একটা কোয়েশ্চেন করার চেষ্টা করি। দেখো এই কোয়েশ্চেনটা করলে তুমি বুঝতে পারো আমি বিষয়টা কি বলতে চাইছি। কোয়েশ্চেনটা কি দেখো, ভি ইজ ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস জেড এক্স হলে 1,1,2 বিন্দু তড়িৎ ক্ষেত্র বলে নির্ণয় করো। তাহলে তোমাকে 1,1,2 বিন্দু নির্ণয় করতে হবে, 3 ডাইমেনশনে আছে। তাহলে ডেল ভি ডেল এক্স ডেল ভি ডেল ওয়াই ডেল ভি ডেল জেড নির্ণয় করতে হবে। তাহলে দেখো ভি ইজ গিভেন এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস জেড এক্স। তাহলে বলো ডেল ভি ডেল এক্স কত হবে? এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছে, ওয়াই কে কনস্ট্যান্ট ধরবো, তাহলে ওয়াই ইন্টু এক্স এর ডেরিভেটিভ 1 প্লাস দেখো এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ ওয়াই জেড আছে 0, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ এক্স এর ডেরিভেটিভ 1 জেড আছে, তাহলে জেড ইন্টু 1, তাহলে কত হবে? ওয়াই প্লাস জেড সিম্পল ডেল ভি ডেল এক্স। আচ্ছা বিন্দু কত? ওয়াই 1,1,2, তাহলে এটি যদি 1,1,2 বসাই তাহলে কত হবে বলো? ওয়াই এর মান হচ্ছে যে 1, জেড এর মান 2, তাহলে 1 + 2 = 3 ডাইরেক্ট পেয়ে গেলাম। সিমিলারলি দেখো ডেল ভি ডেল ওয়াই যদি আমরা করি, ডেল ভি ডেল ওয়াই মানে ওয়াই এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি, ভেবে দেখো এইটা প্রথমে 0 হয়ে যাবে, কারণ এখানে ওয়াই নেই, এখানে ওয়াই আছে। তাহলে এক্স ইন্টু ওয়াই এর ডেরিভেটিভ 1 প্লাস দেখো এখানে জেড ইন্টু ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ কত হবে? 2y প্লাস 0, তার মানে কত হবে? এক্স প্লাস 2zy। এক্স এর মান কত? 1 প্লাস 2 ইন্টু জেড এর মান 2 ইন্টু 1, তাহলে 1 + 4 মানে 5, মানে এক্স ওয়াই কম্পোনেন্টে 5। তেমনি দেখো ডেল ভি ডেল জেড কত হবে? জেড এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করো, দেখো এই ফাংশনটা 0, এখানে এক্স ওয়াই আছে, প্লাস দেখো এখানে ওয়াই স্কোয়ার ইন্টু জেড এর ডেরিভেটিভ কত হবে? 1 প্লাস এক্স ইন্টু জেড এর ডেরিভেটিভ 1, তাহলে কত? ওয়াই স্কোয়ার প্লাস এক্স, ওয়াই কত আছে? 1, এক্সও 1, তাহলে 1 + 1 মানে 2। ভেবে দেখো, তাহলে ডেল ভি ডেল এক্স ডেল ভি ডেল ওয়াই ডেল ভি ডেল জেড বেরিয়ে গেল। তাহলে ই কত হবে? ভেরি সিম্পল, যদি আমাকে ই যদি মনে করো আমি বলি, যদি মনে করো আমি বলি যে ই ভেক্টর যদি আমি আকারে লিখি, তাও লিখতে পারি। ই ভেক্টর মানে কত? ই ভেক্টর মানে কত? মাইনাস ডেল ভি ডেল এক্স আই ক্যাপ মাইনাস ডেল ভি ডেল এক্স আই ক্যাপ মাইনাস ডেল ভি ডেল ওয়াই জে ক্যাপ মাইনাস ডেল ভি ডেল জেড কে ক্যাপ। অনেক সময় ভেক্টর আকারে থাকে, তাই আমি লিখে দিচ্ছি। তাহলে দেখো ডেল ভি ডেল এক্স কত বেরিয়েছে আমাদের? 3, তাহলে -3i, এটা কত বেরিয়েছে? -5j
মাইনাস 2k, তাই তো 3 5 2 তো বেরোলো, 3 5 2। তাহলে দেখো ডেল ভি ডেল এক্স 3, ডেল ভি ডেল ওয়াই 5, ডেল ভি ডেল হয়ে গেল। তাহলে এটা হচ্ছে ই ভেক্টর। তাহলে ই ভেক্টরের মান কত হবে? মান যদি কেউ জানতে চায় তাহলে রুট ওভার অফ মাইনাস 3 এর স্কোয়ার মানে 9, মাইনাস 5 এর স্কোয়ার মানে 25, মাইনাস 2 এর স্কোয়ার মানে 4। ওকে, তাহলে 9 4 13, 13 আর 25 কত হবে? 5 3 8, 2 1 3। ওকে, তাহলে রুট 38 হয়ে গেল। বুঝতে পারলে বিষয়টা? তাহলে এইভাবে কিন্তু করতে, ক্যালকুলেশন ঠিক করে করবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। কিন্তু যদি মনে করো কোশ্চেনটা এরকম না থেকে শুধুমাত্র এরকম থাকে, ভি ইকুয়াল টু মাইনাস 8x স্কোয়ার হলে x সমান 1 বিন্দু তড়িৎ ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে কোনো সমস্যা নেই, তুমি পার্সিয়াল ডেরিভেটিভ করো আর টোটাল ডেরিভেটিভ করে কি রেজাল্ট আসবে? মনে করো ভি ইকুয়াল টু লিখেছি মাইনাস 8x স্কোয়ার, তাহলে বলো ডেল ভি বাই ডেল এক্স করলে কত আসবে? মাইনাস 8 ইন্টু 2x, তাহলে মাইনাস 16x, x ইকুয়াল টু 1 তে কত হবে? তাহলে ই ইকুয়াল টু কত হবে বলো? মাইনাস ডেল ভি ডেল এক্স, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল 16x, x সমান 1 বিন্দুতে 16 ভোল্ট পার মিটার। দেখো ভোল্ট পার মিটার কেন বলছি? ডেল ভি ভোল্ট, এখানে x ভোল্ট পার মিটার, ওই জন্য ইলেকট্রিক ফিল্ডের আরেকটা ইউনিট আমরা ভোল্ট পার মিটার বলতে পারি। উপরে ভি আছে আর নিচে কি আছে? ডিস্টেন্স আছে, ভি বাই ওয়াই হোক বা ভি বাই জেড হোক বা ভি বাই এক্স হোক। ওকে, তাহলে ভোল্ট পার মিটার লিখতে পারি। দেখো কিন্তু যদি মনে করো ভি ইকুয়াল টু মাইনাস 8x স্কোয়ার আছে, আমরা পার্সিয়াল ডেরিভেটিভ না করি তবু তো অঙ্কটা হবে, কারণ ডিভি বাই ডিএক্স তো কি হবে? মাইনাস 16xই হবে, কারণ ওয়াই জেড তো নেই, এ তো ডিফারেন্সই করতে পারবে না, পার্সিয়াল ডিফারেন্সিয়েশন হোক আর টোটাল ডিফারেন্সিয়েশন হোক। বুঝতে পারলে বিষয়টা? তো ওই জন্য এক্স এর ফাংশন থাকলে আমরা ওইটা বুঝতে পারি না কি করে হয়ে যায় অঙ্কটা। আশা করি তোমাদের বিষয়টা টোটালি ক্লিয়ার, যে ফিল্ড এবং পোটেনশিয়াল যদি আমাদের থেকে কোয়েশ্চেন দিয়ে কীভাবে করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে এই রিলেশনটাকে আমরা যদি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে বলি, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে কি হয়? যেহেতু সব জায়গাতে পোটেনশিয়ালটা একই থাকে, মানে ইলেকট্রিক ফিল্ডে যেহেতু একই থাকে, তাহলে কি যে ইজগুলো যেটা আমরা মাইনাস ডিভি বাই ডিএক্স বলছি না, তাহলে এই ডিভিটা কি আসলে? তো পোটেনশিয়াল ডিফারেন্স, ডিএক্সটা কি আসলে? ওই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স, মানে এই দুটো পয়েন্ট মনে করো, যে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স আমরা ডিএক্স লিখছি, তাহলে সেই দুটো পয়েন্ট যদি ইউনিফর্ম ফিল্ডের মধ্যে থাকে তাহলে সেটা আমরা এই পুরো ডিস্টেন্সটাকে ডি বলতে পারি। তখন এখানে যদি ভি1 এখানে যদি ভি2 বলি, পোটেনশিয়াল ডিফারেন্সটাকে আমরা সিম্পল ভি বলতে পারি। ওকে, তাহলে সেক্ষেত্রে সিম্পল ই ইকুয়াল টু ভি বাই ডি বলা যায়, তখন আর মাইনাসটা দেওয়ারও প্রয়োজন নেই। কেন নেই? কারণ জাস্ট এটা পোটেনশিয়াল ডিফারেন্স বলা হচ্ছে। মাইনাসটা আসলে কি বোঝাচ্ছে? মাইনাসটা এখানে কি বোঝাচ্ছে বলো? যে এক্স যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? ভি হ্রাস পাবে। ওকে, তো এইটা আমরা এইটারও আমরা সিগনিফিক্যান্ট আর বিশেষ করে বলবো যখন আমরা একই পোটেনশিয়াল সারফেস বা সমবাহু তল বলবো। আপাতত তোমরা এইটুকু বুঝে ডিভি, তো তাহলে দেখো এই মাইনাসটা মানে কি? যদি মনে করো আমি লিখি ভি1 মাইনাস ভি2, যদি ভি2 গ্রেটার দেন ভি1 হয় তাহলে মাইনাস চলে আসবে অটোমেটিক। ওটা কি? বা মনে করো আমি লিখছি যে ভি2 মাইনাস ভি1, তাহলে ভি1 যদি বড় হয় তাহলে নেগেটিভ হবে। কিন্তু আমার যেটা মেন বিষয় সেটা হচ্ছে এইটা কি? সেটা পোটেনশিয়াল ডিফারেন্স, আর এটা কি? ডিস্টেন্স ওই দুটো পয়েন্টের মধ্যে। তাহলে সিম্পল ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে আমরা ই ইকুয়াল টু সিম্পল ভি বাই ডি বলতে পারি, বা ভি ইকুয়াল টু ইডি ওই জন্য অনেক সময় ইউজ করি। ওকে, এই নেগেটিভ সাইনটা তো বাই ডেফিনেশন আসছে ওখানে। ভেবে দেখো ওইটা পোটেনশিয়াল ডিফারেন্সটা তো বেশি কমের ব্যাপার রয়েছে, কারণ এ মাইনাস বি ইকুয়াল টু পজিটিভ কখন হবে? যদি এ গ্রেটার দেন বি হয়, এটা ভেরি সিম্পল বিষয়। আর বি গ্রেটার দেন যদি ই হয় তাহলে এ হয় তাহলে নেগেটিভ হবে। তো ভেরি সিম্পল বিষয়, ভেরি সিম্পল ম্যাথমেটিক্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ফিল্ড পোটেনশিয়ালের রিলেশন দিয়ে কীভাবে কোয়েশ্চেন আসতে পারে, এবং ফিল্ড পোটেনশিয়ালের যে জেনারেল ডেরিভেশন, যে ডিফারেন্সিয়াল ফর্ম। ফিল্ড পোটেনশিয়াল রিলেশন বলতে তো ভি ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন ইনফিনিটি টু আর ই ডট ডি আর, ওটা তো জেনারেল রিলেশন বলতে পারি। ডেফিনেশনটা তো জেনারেল রিলেশন ইলেকট্রিক ফিল্ডের পোটেনশিয়ালের মধ্যে। কিন্তু যদি আমরা ডিফারেন্সিয়াল ফর্মটাকে আসতে চাই তাহলে আমাকে এত কাণ্ড করতে হবে। ওকে, আশা করি আজকে তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট পোর্শনটা আমাদের যেটা বাকি রয়েছে, বিশেষ করে পোটেনশিয়াল এনার্জিটা এবং যেটা হচ্ছে যে সমবিভব তল ইকুইপোটেনশিয়াল সারফেস, আর একটা ক্লাস হলে আমাদের এটা শেষ হয়েছে। ওকে, আজ এইটুকুই। থ্যাংক ইউ। অবশ্যই তোমাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা ক্লিক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ওকে, থ্যাংক ইউ।